কী অবস্থা তোমাদের? আজকে আমি আলোচনা করব উপবৃত্ত এবং অধিবৃত্ত চ্যাপ্টার থেকে যাবতীয় যত ধরনের এমসিকিউ এসেছে বিগত বছরগুলোতে সবগুলা। আজকে আমাদের পঞ্চম লেকচার। এতটুকু বলতে পারি, এই ক্লাসটা করলে উপবৃত্ত এবং অধিবৃত্তের কোনো এমসিকিউ তুমি আটকাবা না, সবগুলো এমসিকিউ তুমি ধরতে পারবা। চলো শুরু করা যাক। এই উপবৃত্ত কনসেপ্টটা বোঝার আগে তার চিত্র এবং সূত্রগুলো একটু বুঝে ফেলি আমরা। প্রথমত একটা উপবৃত্ত দেখতে মানে কিসের মতো? দেখো, আমরা যদি এটাকে একশো ক্ষয় অক্ষ ধরে একটা কার্তের স্থানাঙ্ক ব্যবস্থা অঙ্কিত করি বা চিন্তা করি, এই যে এইটা হচ্ছে একটা উপবৃত্ত। নর্মালি উপবৃত্তের ইকুয়েশন হচ্ছে এরকম: এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখন এখানে দুই ধরনের সূত্র আছে, একটাতে এ গ্রেটার দেন বি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, আর একটা হচ্ছে এ লেস দেন বি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এ কোনটা? এ হচ্ছে বৃহদক্ষ, আবার বিও কিন্তু বৃহদক্ষ হতে পারে। কোন ক্ষেত্রে? দেখো, এ অলওয়েজ বুঝে রাখবা এক্স অক্ষ বরাবর থাকবে, আর বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে এ মানেটা কি? এ হচ্ছে এটা কি, যদি এক্স অক্ষ অক্ষ ধরি, এটা তো মূল বিন্দু 0,0, তাই না? এ হচ্ছে এই পয়েন্ট। এখান থেকে তুমি যদি এ পরিমাণ দূরে যাও তাহলে একটা বিন্দু পাচ্ছ, এই বিন্দু হচ্ছে 1,0। এবং সেইমভাবে এখান থেকে এ পরিমাণ দূরে যাও আরেকটা বিন্দু পাবো, সেটা হচ্ছে -1,0। এই দুইটা পয়েন্টকে আমরা বলবো শীর্ষবিন্দু, আর এটাকে আমরা কি বলবো? কেন্দ্র। এবং দেখো, এখানে দুইটা পয়েন্ট থাকবে মাঝে, তার মানে কি এগুলো কি হয়ে যাবে? উপকেন্দ্র। একটা হচ্ছে a,0 আর একটা হচ্ছে -a,0। এবং আরেকটা দেখো, ধরলাম এই পরিমাণ দূরে গিয়ে তুমি আরেকটা বিন্দু পাইলা, এবং এই বিন্দুতে কি করছে, আমরা দুইটা লম্ব রেখা টানলাম। এই লম্বগুলোকে আমরা বলি নিয়ামক রেখা, এবং নিয়ামক বিন্দু তো অবশ্যই আছে। এই নিয়ামক বিন্দুগুলো হচ্ছে, একটা হচ্ছে a/e, 0 ধরতে পারো, আরেকটাকে ধরতে পারো -a/e, 0। এবং মনে রাখা লাগবে, উপবৃত্তে যে এর মানটা সেটা কিন্তু <1 থাকে। এই <1 এর কারণে কিন্তু এখানে একটা সুন্দর একটা জিনিস ঘটে গেছে, তোমারও জানতে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে, আমরা কিন্তু নর্মালি বুঝি যে এই বড় নাকি a/e বড়। তোমাদের মাথায় কিন্তু ঘুরবে যে এই যেহেতু গুণফল, তাহলে গুণফলটাই কিন্তু বড়। বাট এখানে কিন্তু a/e বড় দেখাচ্ছে এই চিত্রে, a/e গ্রেটার দেন a। কেন? কারণ হচ্ছে, কোনো কিছুকে যদি আমরা একটা দশমিক সংখ্যা দিয়ে গুণ দিই, তাহলে বিষয়টি কি বড় হয় না ছোট হয়? ছোট হয়ে যায়। ধরো 2 একটা ধ্রুবক সংখ্যা, তার সাথে তুমি 3 গুণ দিলে কিন্তু 6 পাচ্ছি, বাট 2 এর সাথে তুমি যদি 1/3 গুণ দাও, সেটা কি 2/3 হয়ে যাচ্ছে, যেটা 2 থেকেও ছোট। কথা বুঝতে পারছো? সো এই কারণেই আমরা যদি একে 1/e দ্বারা গুণ দেই, যেহেতু এটা কি ছিল একের থেকে ছোট, ধরো 0.5, এর মান ধরলাম 2, তাহলে 2 ইন্টু 0.5 লেখা যে কথা, আর 2 ভাগ 0.5 লেখা কিন্তু এক কথা না। কারণ 2কে তুমি যদি 0.5 দিয়ে ভাগ দাও, তাহলে সেটা চলে আসতেছে 4, আর এখানে যদি 0.5 দিয়ে গুণ দাও, সেটা চলে আসতেছে 1। তাহলে কোনটা বড়? ভাগ দেওয়ারটা বড়। কথা বুঝছো? ওই কারণে a/e গ্রেটার দেন এই। বুঝে গেছে? এখন এই চিত্রটা একটু ভালো করে মনোযোগ দাও। এখানে কিন্তু আমরা আরো 2টা লম্ব টানতে পারবো। এখানে একটা লম্ব টেনে দিলাম, এখানে একটা লম্ব টেনে দিলাম। বুঝছো? তাহলে এখন দেখো, আর কিছুই লাগবে না। এটাকে আমরা কি বললাম? শীর্ষবিন্দু। কয়টা? 2টা। এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু। উপকেন্দ্র কয়টা? 2টা। এখানে একটা, এখানে একটা। নিয়ামক বিন্দু কয়টা? এখানে একটা, এখানে একটা, তাই না? এখন এই যে লম্ব টানলাম, সেটাকে বলবো আমরা নিয়ামক রেখা। তাহলে নিয়ামক রেখা 2টা। উপকেন্দ্রিক লম্ব এই যে একটা, এই যে একটা, 2টা। আর কিচ্ছু লাগবে না, মোটামুটি শেষ। এখন দেখো, যেখানে এ পজিশন থাকবে বলো তো, এই যে একটা অক্ষ ছিল অয় অক্ষ, এটা কি ছিল এক্স অক্ষ, এই দুইটা অক্ষর উপরে কিন্তু নর্মালি এটা অবস্থান করতেছে। তাহলে বড় অক্ষ কোনটা এই চিত্রের মধ্যে? এইটা। এটাকে বলবো আমরা বৃহদাক্ষ। এটাকে আমরা কি বলবো? ক্ষুদ্রাক্ষ। এ টু জেড চিত্রগুলো তুমি পারবা। কি হবে, আমি চিত্রটা আরেকটু আঁকি। এই যে আমার চিত্র কিন্তু এরকম ছিল, তাই না? এ গ্রেটার দেন বি এর চিত্রটা। আচ্ছা, এখানে নিয়ামক রেখা ছিল, এখানে কি ছিল? উপকেন্দ্রিক লম্বগুলা ছিল, বিন্দুগুলো তো মনে আছে টুকটাক। এখানে কি ছিল? কেন্দ্র। এখানে শীর্ষবিন্দু, এখানে উপকেন্দ্র, এখানে নিয়ামক বিন্দু। আচ্ছা, এটি ছিল এক্স অক্ষ, এটি ছিল ওয়াই অক্ষ, আর কিছু লিখবো না। এখন আমাকে বলো, কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে ভাই 0,0। তারপর বলো তো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি একটা না দুইটা? দুইটা। তাহলে একসাথে বলি +-1,0। তারপর আসো উপকেন্দ্র। উপকেন্দ্র কয়টা ছিল? উপকেন্দ্র ছিল এখানে দুইটা। দুইটা কি ছিল বলো তো? +-a,0। তারপর বলো নিয়ামক বিন্দু। তাহলে নিয়ামক যদি বিন্দুগুলো আমরা কাউন্ট করি, এখানে কিন্তু পাচ্ছি +-a/e,0। বুঝছো? বিন্দুগুলো মোটামুটি শেষ। এখন আসো উপকেন্দ্রিক লম্বের সমীকরণগুলো আমরা একটু যাচ করি। আচ্ছা, উপকেন্দ্রিক লম্ব কোথায় ছিল? এইটা এবং এইটা। সরলরেখা কনসেপ্টে চলে যাও।
এই ইকুয়েশনগুলো তো সমান্তরাল কোন একটা অক্ষের অক্ষের, তার মানে কিছু একটা হবে। মনে পড়তেছে কিন্তু কি মনে পড়তেছে, কোন অক্ষরে কি পরিমাণ কাটে। এই বিন্দুগুলো কিন্তু ছিল একটা এ ই কমা জিরো, আর একটা কি ছিল মাইনাস এ কমা জিরো। কোন অক্ষরে কাটছে এগুলা, এক্স অক্ষরে কি পরিমাণ, মূল বিন্দু থেকে কাউন্ট করতে হবে। এটা এই, এটা মাইনাস এই, তাহলে আমরা বলবো এক্স অক্ষরে যেহেতু কাটছে কতটুকু, প্লাস মাইনাস এই পরিমাণ কাটছে। এইটা হচ্ছে ইকুয়েশন, বুঝছো। তারপর আসো নিয়ামকগুলা। তার নিয়ামক রেখার যদি আমি সমীকরণ চিন্তা করি, তাহলে সেটা কি আসবে, কোন অক্ষরে কাটছে, এক্স অক্ষরে কি পরিমাণ মূলবিন্দু থেকে, এ বাই ই। মনে করে দেখো এ বাই ই কমা জিরো ছিল, বাট কাটছে তো এ বাই ই পরিমাণ, এতটুকু তো এ বাই ই, এবং এটি কিন্তু কি ছিল মাইনাস এ বাই ই। তাই এটা বলবো আমরা এক্স ইকোয়াস টু প্লাস মাইনাস এ বাই। বুঝছো। এখন আসো বৃহদাক্ষের দৈর্ঘ্য। বৃহদাক্ষের দৈর্ঘ্য, ওকে। এখন বৃহদাক্ষের দৈর্ঘ্যটা কি হবে, 2a। কেন, কারণ আমি বলছিলাম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বৃহদাক্ষ, আর এখান থেকে এই পর্যন্ত কি ক্ষুদ্রাক্ষ। তাহলে এইটা তুমি জানতা এ, তাহলে এটাও এ, তাহলে দুইটাই মিলে 2a না। তাহলে ক্ষুদ্রাক্ষ বলো, ক্ষুদ্রাক্ষ কি হয়ে যাবে, ক্ষুদ্রাক্ষ হয়ে যাবে 2b। এখন হচ্ছে তাদের সমীকরণগুলা। এখন বৃহদাক্ষের সমীকরণ চাইলে, বৃহদাক্ষ বলতে কোন অক্ষ বুঝাইছে, এক্স অক্ষ। এক্স ইকুয়েশন কি, এক্স ইকুয়েশন বলতে বোঝায় ওয়াই ইকুয়ালস টু 0, আর ক্ষুদ্রাক্ষ বলতে কি বুঝি, অয় অক্ষ, তার মানে কি এক্স ইকুয়ালস টু 0। এখন আর দুইটা সূত্র জানতে হবে। একটা হচ্ছে উৎকেন্দ্রিকতা, খুব বেশি ইম্পর্টেন্ট। উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে ই ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। এটা টেকনিক আছে, এটা যখন ম্যাথ করাবো তখন এটা বুঝে ফেলবা। এটা তোমরা 3টা স্টার দিয়ে রাখো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষা হলে আসবে 100%। এবং আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সেটা কি জানো, সেটা হচ্ছে 2b স্কোয়ার বাই এ। এখন আমরা এ গ্রেটার দেন বি পড়লাম। এখন এ লেস দেন বি চাইতে পারে না, কিছুই করব না, জাস্ট বিন্দুগুলো যদি কোনো কারণে প্লাস মাইনাস এ কমা জিরো হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে সাইড চেঞ্জ করতে হবে, মানে জিরো আগে আসবে এবং এর জায়গায় বি চলে আসবে, আর কিছুই না। একটা বিন্দু ছিল না যে প্লাস মাইনাস এ কমা জিরো, সেটা কি হয়ে যাবে জিরো কমা প্লাস মাইনাস বি। এর মানটা কি ছিল, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ গ্রেটার দেন বির জন্য। আর এ লেস দেন বির জন্য এটা হয়ে যাবে রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। টেকনিক আছে, এটা অন্যভাবে আমি তোমাকে পড়াবো। তারপর ইকুয়েশনগুলো চিন্তা করো যে বৃহদাক্ষ কি শিখছিলাম, বৃহদাক্ষ ছিল এ গ্রেটার দেন বি এর জন্য ওয়াই ইকুয়ালস টু 0। এখানে এটি কি হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু 0, মানে এক্স এর জায়গায় ওয়াই হয়ে যাবে ইকুয়েশনগুলোতে। একটা ইকুয়েশন ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যে এক্স ইকুয়ালস টু কি প্লাস মাইনাস এই। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এক্স এর জায়গায় ওয়াই দিব এবং এর জায়গায় দিয়ে দিব জাস্ট বি, আর কিছুই না। এখন বলতে পারো যদি বিষয়গুলা কেন্দ্র 0 0 না হয়, যদি এভাবে থাকে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ফর্মেটে থাকলে তখন কি করব। এখানে তো কেন্দ্র 0 0 না, এখানে কেন্দ্র হচ্ছে আলফা বিটা। পরাবৃত্তি কনসেপ্টের মতোই করব আমরা। বিন্দুর বেলায় আমরা এগুলো যোগ করে দিব, আর সমীকরণ বললে বিয়োগ করব। ধরো একটা বিন্দু ছিল উপকেন্দ্রিক, উপকেন্দ্র প্লাস মাইনাস এই কমা 0, যদি এখানে কেন্দ্রটা 0 0 না হয় আলফা বিটা হয়, তখন কি করব, ওই যে ভুজের সাথে হচ্ছে আমরা আলফা যোগ দিব এবং কোটির সাথে বিটা যোগ দিব, শেষ। এই যে এটা। এবং যদি সমীকরণ বলো এটা কি ছিল বলো তো, এটা ছিল এল এস দেন বি এর বৃহদাক্ষ। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, যদি আলফা বিটা থাকে জাস্ট এক্স থেকে আমরা মাইনাস করব। কেন, কারণ সমীকরণে বিয়োগ করতে হয় যদি আলফা বিটা থাকে, আর বিন্দুতে যোগ করতে হয়। নর্মালি দ্বিঘাত ইকুয়েশন বলতে বুঝি আমরা এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখন এইটা হচ্ছে যে কোনো বক্ররেখার ইকুয়েশন। এদের মধ্যে 3টা শর্ত আছে, আমরা কিন্তু ই দ্বারা পড়েছিলাম। যদি এর মানটা ইকুয়ালস টু 1 হয়ে যায় পরাবৃত্ত, এর মান লেস দেন 1 হলে উপবৃত্ত, এবং এর মান গ্রেটার দেন 1 হলে অধিবৃত্ত। এটি কি পরাবৃত্ত, এটি কি উপবৃত্ত, এটা হচ্ছে কি অধিবৃত্ত। সেম ক্রাইটেরিয়াতে আমরা এখান থেকে বের করতে পারবো। এইটা হচ্ছে এ স্কোয়ার এবং এ বির মধ্যে রিলেশন। এ স্কোয়ার যদি ইকুয়ালস টু এ বি হয়ে যায় পরাবৃত্ত, এ স্কোয়ার যদি লেস দেন এ বি হয়ে যায় উপবৃত্ত, এ স্কোয়ারটা যদি কোনো কারণে গ্রেটার দেন এ বি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি অধিবৃত্ত। পরাবৃত্ত, অধিবৃত্ত, অধিবৃত্ত, এই স্ট্রাকচারগুলো মনে রাখা লাগবে। এইগুলো দিয়ে হচ্ছে আমরা কি চেক করব, যাচাই করব যে কোনটা কোন ধরনের কণিক। যেমন এখানে কয়েকটা দেওয়া আছে, তো তুমি যদি এখানে বলো যে এইচ এর মানটা কেমনে বের করবো, দেখো এইচ কি ছিল, এক্স ওয়াই যুক্ত যে রাশিটা ছিল, যে পদটা ছিল, তাকে 2 দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা এইচ পাবো। এ কি ছিল এক্স স্কোয়ারের শখ, বি কি ছিল ওয়াই স্কোয়ারের শখ। তাহলে এখন যদি আমি এখানে এইচ এর মানটা বের করি, তাহলে এইচ এর মানটা 2 দিয়ে ভাগ দিতে হবে এক্স এর শখটাকে -6,
আর এর মান আসতেছে কত 5, বি এর মান আসতেছে কত 5। এখন অনেকে বলবা যদি এ এবং বি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ যদি সেম থাকতো তাহলে তো বৃত্ত হয়ে যেত, বাট বৃত্তের মধ্যে কিন্তু এক্স ওয়াই টার্মটা থাকে না, সো এই কারণে এটা বৃত্ত না। এখন আমরা এই স্কোয়ারটা করে দেখি 36 এবং এই দুটো গুণ করে দেখো 25, তাহলে এই স্কোয়ারটা গ্রেটার দেন, আর এই স্কোয়ার যদি গ্রেটার দেন এবি হয়ে যায় তাহলে সেটা কিন্তু অধিবৃত্ত স্ট্রাকচার হয়ে যায়, তাই না? সেম ফর্মেটে এটা তোমরা করে রাখবা, এটাও তোমরা করে রাখবা। এখন বৃত্তচাপটা যখন পড়িয়েছিলাম তখন কিন্তু এই টাইপের একটা ম্যাথ করেছিলাম যে কোন বিন্দুটি এই উপবৃত্তের বাইরে অবস্থান করবে, এটা উপবৃত্ত হবে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা বিন্দু বাম পাশে বসাবো। যদি বাম পাশটা কোনো কারণে ডান পাশ থেকে বড় হয়ে যায় তাহলে বাইরে অবস্থান করবে, আর যদি বাম পাশটা ছোট হয়ে যায় তাহলে কি করবে ভিতরে। আর যদি বাম পাশে যে বিন্দুটা বসিয়ে দেখলাম একই আসলো, অর্থাৎ বাম পাশ ডান পাশ সমান হয়ে গেল, তাহলে কি করবো আমরা এই উপবৃত্তের একদম পরিধি বরাবর অবস্থান করবে, বুঝছো? তাহলে আমরা বিন্দুগুলোতে যাচ করি, যদি 3 এবং 0 এখানে বসাও তাহলে কিন্তু পাচ্ছি আমরা 1 = 1, তাহলে এটা হওয়ার কোনো সুযোগ নাই। এটা কি বলছে, এটা বুঝাইছে পরিধির উপরে অবস্থান করতেছে। এখন 0,3 বসাই, 0,3 বসালে এটা তো 0 আসবে, আর এখানে কি আসবে, এখানে আসবে 9, 9কে 16 দিয়ে ভাগ দিলে একের থেকে ছোট মান আসে, তার মানে কি সেটা ভিতরে, তাহলে এই বিন্দুটা হবে না, বড় মান লাগবে তো একের থেকে। -2 যদি বসে আমরা তাহলে পাচ্ছি 4/9, আর এখানে 3 বসালে 9/16। এখন যদি আমরা এটাকে লসাগুটা নেই, 9 ষোলো হচ্ছে কত 144, তাহলে 4 ষোলো কি থাকে 64 থাকে, আর এখানে 9 নং হচ্ছে 81। এখন আমাকে বলো 64 আর 81 পেলে কি হয়, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে কত 144, তাহলে 145 চলে আসে, 145 ভাগ 144, 145 ভাগ 144 তো 1 থেকে বড়, তাহলে আলটিমেট আনসার কোনটা, সি নাম্বারটা, ডি নাম্বার যাওয়ার দরকার নেই। এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত মনে রাখা লাগবে, এখানে আমাদের কয়েকটি জিনিস মুখস্থ করব। 9 × 25 হচ্ছে কত হয় 225, মুখস্থ করে ফেলবা। 9 × 16 144 মুখস্থ করে ফেলবা, এবং 16 × 25 এটা হচ্ছে কত 400। এই উৎকেন্দ্রিকতা বের করার জন্য এই তিনটা ডাটা রাখবে। এখন কথা হচ্ছে উৎকেন্দ্রিকতা মানে কি, উৎকেন্দ্রিকতা বের করার জন্য তাকে তোমার অ্যাকচুয়াল ফর্মেটে নিতে হবে না। তুমি জাস্ট চিন্তা করো 9 আর 25 যদি আমরা গুণ করি তাহলে কি 225 হচ্ছে, 9 25 225 হচ্ছে, তাহলে কি করবে জানো, x স্কোয়ার ভাগ ডাইরেক্ট লিখে ফেলবা। কীভাবে লিখবে জানো, দেখো আমরা কিন্তু আগে করতাম 225টা ভাগ দিতাম, এটাও ভাগ যাবে এটাও ভাগ যাবে, তাই না? লেখার দরকার নাই। যদি এই পাশে বাম পাশে যে দুইটা সহগ আছে তাদের গুণফল যদি কোনো কারণে ডান পাশটা হয় তাহলে তাদেরকে জাস্ট পক্ষান্তর করবা, মানে কি x স্কোয়ারের সাথে কি 9 ছিল, এখন x স্কোয়ারের নিচ চলে আসবে y স্কোয়ারের সহগটা 25, আর y স্কোয়ার নিচ চলে আসবে 9 = 1, বুঝছো? এখন এর মানটা বের করো। এখন এর মান বের করার ক্ষেত্রে আমি বলছিলাম যে এখানে a বড় না b বড় চেক করা দরকার নেই, উপবৃত্তের ক্ষেত্রে জাস্ট 1 মাইনাস এই দুইটার মধ্যে ছোটটা উপরে বড়টা নিচে, আর কিছুই নেই। তাহলে হিসাবটা করো, 25 থাকবে আর এখানে কি থাকবে 16, অর্থাৎ 4/5। তো সেমভাবে যেহেতু তোমার এখানে 25 এবং 16 গুণ করলে 400 পাচ্ছি, তাহলে এর মান বের করে একদম সোজা, এটা SW করে আমাকে জানাবা। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক হয়ে যায় উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? শর্ত সাপেক্ষ ম্যাথ, যেহেতু এখানে কোনো কিছু বলে দেওয়া নাই আমরা a > b ফরম্যাটটা চিন্তা করব অলওয়েজ। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ছিল a > b এর জন্য 2b²/a, এটা কি বললো বৃহদাক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, বৃহদৈর্ঘ্য কি ছিল 2a, তাহলে হাফ ইন্টু 2a, যেহেতু অর্ধেক বলা আছে তাহলে 2 ভ্যানিশ করে দিই আমরা। তারপর আমরা লিখতে পারি পক্ষান্তর করে b²/a² কি 1/2। আমি বলতে পারো এই টার্মটা আমি কেন আনছি, কারণ উৎকেন্দ্রিকতা বলতেই তো ই বুঝাইছে, ই মানেই তো 1 - b²/a², এটা তো এখানে আছেই। তাহলে জাস্ট আমরা কি করবো মানটা বসাই দিব। তাহলে 1 থেকে তুমি যদি হাফ বাদ দাও তাহলে কি থাকে, হাফই তো থাকে, তাহলে উত্তর কি 1/√2। আচ্ছা, এই উপবৃত্তের বৃহদক্ষ এবং ক্ষুদ্রকের দৈর্ঘ্য যথাক্রমে কত কত, তাকে অ্যাকচুয়াল রূপে নেই, তাহলে ডান পাশে তো 1 আনতে হবে, তাই না? তাহলে আমি 2 দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে ভাগ দিলে চলে আসে 2x² + y²/2 = 1। বাট উপবৃত্তের অ্যাকচুয়াল ফর্মেটে কিন্তু কোথাও এখানে সহগটা 2 ছিল না, এটি ছিল x² + y²/b²। তাহলে x² এর সাথে তুমি যদি সহগটাকে 1 রাখতে চাও তাহলে এটাকে আমরা পরের লাইনে এইভাবে লিখবো x²/1/2, এটা মানে কিন্তু 2x² + y²/2 = 1। তাহলে এখানে আমরা পাচ্ছি a <b ফরম্যাটটা। a <b এর মধ্যে বৃহদৈর্ঘ্য হচ্ছে 2b, ক্ষুদ্রাক হচ্ছে 2a, এর তো a² ছিল, তাহলে এর মান হচ্ছে কি 1/√2, আর b এর মান হচ্ছে কি √2।
তাহলে আমরা যদি বৃহদক্ষ বের করি তাহলে 2√2 পেয়ে গেলাম বৃহদক্ষ। আর ক্ষুদ্রক্ষ যদি যাই তাহলে কি আসবে 2a, তাহলে 2 × 1/√2, তার মানে কি √2। তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এই উপবৃত্তে ধনাত্মক দিকে এক অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য এবং অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নিচের কোনটা হবে। এটাকে আগে তুমি একচল রূপে নাও উপবৃত্তের, তাহলে কি আসে x²/9 + y²/4 = 1। এটা কোন ফর্মেটটা? একটা কথা একটু আগে বলেছিলাম, যদি বাম পাশে দুইটা সহগ গুণ করে যদি আমি ডান পাশে ভ্যালুটা পেয়ে যাই তাহলে জাস্ট কি করবা, ভাগ আকারে সহগগুলো এক্সচেঞ্জ হবে, মানে x² নিচে y² সহগটা চলে আসবে যদি গুণফলটা এটা হয়ে থাকে। হ্যাঁ, করলাম। এখন যদি চিত্র আঁকে, এটার চিত্রটা কিরকম হবে? আচ্ছা, চিত্রটা কি মনে আছে যে এই এতটুকু পরিমাণকে আমরা এ বলি, আর এটা তো স্কোয়ার ফর্মেটে ছিল, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে কত? 3, এই দৈর্ঘ্য হচ্ছে 3, আর এই দৈর্ঘ্যগুলো হচ্ছে কি 2, এটা হচ্ছে 2, তাই না? আচ্ছা, বিন্দুগুলোতে আমি যাবো না, যেহেতু দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য তো নেগেটিভ হতে পারে না। তো ধনাত্মক দিকের এক অক্ষ হচ্ছে এটা, তার মানে কি 3, আর অক্ষের ধনাত্মক কোনটা? অক্ষের ধনাত্মক দিক হচ্ছে উপরেরটা, তাহলে উত্তর কোনটা বলবো? উত্তর হচ্ছে এ নাম্বারটা। এখন এই উপবৃত্তের নিয়ামক রেখাদের সমীকরণ নিচের কোনটা হবে? নিয়ামক রেখা চাইছে, এর আগে বুঝতে হবে এই দুটো গুণ করে কি 140 পাই। তাহলে কি বলবো, x²/16 + y²/9 = 1 হয়ে গেল। যেহেতু এটা a > b, তাহলে ওই ক্ষেত্রে নিয়ামক ইকুয়েশন হচ্ছে x = +-a/e। তাহলে এর মান এখানে লাগবে √1 - এর মান বের করার ক্ষেত্রে কিন্তু নিয়ম জানতে হবে না, a বড় না b বড়, জাস্ট বললাম ছোটটা উপরে দিয়ে দাও আর বড়টা নিচে। তাহলে কি চলে আসবে, এখানে 16 থাকলো, 16 থেকে 9 বাদ দিলে 7 থাকে। তাহলে আমরা বলতে পারতেছি √7/4, এটা হচ্ছে এর মানটা। তাহলে x = এর মান কি ছিল 4, +-4/√7/4, অর্থাৎ +-16/√7। তাহলে আমরা বলতে পারি √7x = +-16। এই উপবৃত্তের ফোকাসদের মধ্যবর্তী দূরত্ব কত? এখন এই উপবৃত্ত তোমার a > b ফর্মেটটা বোঝায়। নর্মালিটি চিন্তা করি আমরা, যদি একটা চিত্র আঁকা ট্রাই করি, যদি a > b, তাহলে বিষয়টা যেভাবে থাকবে। তো উপকেন্দ্র কিন্তু দুইটা বিন্দু এখানে থাকতো, এই দুইটা বিন্দুর এই পয়েন্ট কি ছিল a,0, এবং এই পয়েন্টটা ছিল -a,0। আমরা কিন্তু দূরত্বগুলা মূল বিন্দু থেকে কাউন্ট করব। তাহলে বিন্দু থেকে তুমি দূরত্ব যাচ করতে চাইলে, যেহেতু x অক্ষের উপরে আছে, তাহলে এই বিন্দুর ভুজ পরিমাণ হচ্ছে তার দূরত্বটা। তাহলে এদিকে গেল এই পরিমাণ, এবং এদিকেও গেল কি পরিমাণ? এই পরিমাণ, কারণ দূরত্ব নেগেটিভ হতে পারে না। তাহলে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের দূরত্ব কত? 2ae। তাহলে সাথে সাথে আমরা আরেকটা শিখে ফেলি, যদি বলে দুটি নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত, ওই ক্ষেত্রে আমরা বলবো 2a/e। এটা হচ্ছে কি a > b এর জন্য। এখন যদি প্রশ্ন করো তাহলে a <b এর জন্য কি করব? তুমি তো জানো a <b হয়ে গেলে সবকিছু উল্টায় যায়, মানে কি এর জায়গায় জাস্ট b হয়ে যাবে, এখানেও এর জায়গায় b হবে, আর কোনো তফাৎ নাই। তাহলে এখন আমরা এর মানটা বের করব। তাহলে এর মানটা কেমনে বের করবো? √1 - 4/9। তাহলে কি থাকবে, এখানে নিচে থাকবে 9, এখানে থাকবে 5, অর্থাৎ √5/3। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল কি এর মানটা, তার সাথে কি গুণ দিতে হবে? 2a, কারণ 2ae ছিল, তাই তো। তাহলে এর মান কত দিব আমরা? 3 দিয়ে দিব। তাহলে আলটিমেটলি উত্তর হয়ে যাবে 2√5। আশা করি বুঝছো। আচ্ছা, এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এখন উপবৃত্তের ক্ষেত্রফল কি জানো? উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π/ab। এটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? π/ab। তাহলে এর মান জানতে হবে। তুমি তো জানো যে এই দুটো গুণ করলে 36 হয়ে গেল, আমরা কিন্তু বলতে পারি x²/4 + y²/9 = 1। তাহলে এর মান কি থাকবে 2, b এর মান থাকবে হচ্ছে 3, কারণ a স্কোয়ারটা অলওয়েজ x স্কোয়ার নিচেই থাকবে। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে a <b নাকি a b এটা অ্যাপ্লাই হবে না। তাহলে আমরা বলতে পারি π × 2 × 3, অর্থাৎ 6π। এটা হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এই উপবৃত্তের ক্ষেত্রফলটা কত? দেখো, এটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 2021 সালে ছিল। তো এই টাইপের যদি কোনো কারণে থাকে, আমরা অলওয়েজ ট্রাই করব যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান আলাদা করে বের করতে। দেখো, তাহলে আমরা যদি এই cos t মানটা বের করতে চাই, তাহলে কিন্তু আসে x - 1/2, আর sin t এর মানটা বের করতে আসলে চলে আসবে 2y - 2 আকারে। এখন এইগুলাকে ভ্যানিশ করতে হবে, তাই না? উপবৃত্তের অ্যাকচুয়াল স্ট্রাকচার কিন্তু x² + y² + b² = 1। এখানে কিন্তু sin আর cos ছিল না। তো এগুলো কীভাবে ভ্যানিশ করবো? একটাই ওয়ে আছে, স্কোয়ার করে যোগ করা। তাহলে স্কোয়ার করে যোগ করলে cos স্কোয়ার t + sin স্কোয়ার t = 1 না? তাহলে এক পাশে 1 লিখে ফেললাম। আর এগুলো তো স্কোয়ার করতে হবে, এই যে স্কোয়ার করে দিলাম, এবং এখানেও স্কোয়ার করে দিলাম। কারণ স্কোয়ার করলে তো হবে না, কারণ তুমি যদি চিন্তা করো আলফা বিটা দেয়া, যদি তোমার কেন্দ্রটা 0 0 না হয়, ওই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশন ছিল x - α² / a² +
ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো খেয়াল করে যে এক্স এবং ওয়াই এর শখ কিন্তু অলওয়েজ 1ই ছিল, তাহলে এখানে শখটাকে যদি 1 রাখতে চাই, এটা কি বাইরে আনতে হবে 2টাকে। 2কে তুমি যদি বাইরে আনতে চাও, তুমি তো নর্মালি আনতে পারবা না, এটা 4 হয়ে যাবে। নর্মালি আনতে পারবা না, কি করতে হবে, 2টাকে বাইরে নিতে হবে, তাই না, কমন নেওয়া। 2 কমনলি কি থাকে, ওয়াই মাইনাস 1, বা 2 এর উপরে তো স্কোয়ার আছে, যেটা 4 হয়ে যাবে, এবং এটা তো এখানে থাকতে পারবে না, তাহলে কই যাবে এটা, নিচে 1/4 আকারে চলে যাবে ইকুয়ালস টু 1। তাহলে এখন আমরা এখানে বলতে পারি এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে কি 1/2। তার উত্তর কি চলে আসবে, উত্তর চলে আসবে পাই ইন্টু 2 ইন্টু 1/2, অর্থাৎ শুধুমাত্র পাই। এইটা হচ্ছে ক্ষেত্রফল। এখন এই বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত এত উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কত হবে। তাহলে এইটা হচ্ছে কি নতুন বৃত্তের কেন্দ্র, কথাটা বুঝতে হবে। একটা বৃত্ত আঁকবো যার কেন্দ্র হচ্ছে এটা, এবং ওই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এই উপবৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে এটা ক্ষেত্রফলটাকে বের করবো বৃত্তের, এর মান হচ্ছে কি √2, আর বি এর মান হচ্ছে কত 2√2। তাহলে পাই এ বি, পাই √2 ইন্টু 2√2, তাহলে আলটিমেটলি কিন্তু 4 পাই চলে আসে ক্ষেত্রফল। এখন এই 4 পাই যদি আমি বৃত্তের ক্ষেত্রফলের সমান ধরি, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এটা একটা ভ্যানিশ, তাহলে আর এর মান পাচ্ছি কত 2। এখন যদি একটা বৃত্তের কেন্দ্র থাকে এবং যদি ব্যাসার্ধ থাকে, তাহলে ইকুয়েশনটা কি হয়, এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার হয় না, এটা কিন্তু বৃত্ত চ্যাপ্টারে পড়ছো তোমরা। তাহলে আমরা যদি কেন্দ্রের মানটা এখানে বসাই দিই, তাহলে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 4 চলে আসবে। তারপর বাকি কাজটা তোমাদের হাতে। এই উপবৃত্তে প্রথম চতুর্ভাগ হচ্ছে এ ও বি যদি হয়ে যায়, তাহলে উপবৃত্ত আমি যেহেতু কোনো ক্লিয়ার করে নাই, এক বড় না বি বড়, এ গ্রেটার দেন বি ধরতে হবে। আমি ধরলাম কোনো কারণে হচ্ছে এই উপবৃত্তটা হচ্ছে এটা, এবং তাদের কেন্দ্রগত হয়ে থাকে স্ট্রাকচারগুলোতে 0 0, তার কেন্দ্র হচ্ছে এটা। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে ও পয়েন্ট, এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট। আচ্ছা, এটাকে এ পরিমাণ দূরত্ব বললো, এটাকে বি পরিমাণ দূরত্ব বললো। তাহলে এ বি বক্ররেখা, তাহলে এই বক্ররেখা কোনটা, এটা। এবং এ বি যা বলতে কি বোঝায়, একটা বৃত্ত উপবৃত্তের যে কোনো দুইটা বিন্দুর যে যোগফলে যে সরলরেখাটা তৈরি হয় তাকে তো আমরা যা বলি। তাহলে এই যে পরিমাণটা আছে না, এই পরিমাণটা চাইছে, এই পরিমাণটা আসলে কত বুঝছো, এই যে এবি বক্ররেখা এবং এবি যায় মধ্যবর্তী ক্ষেত্রফলটা। তাহলে কেমনে করা যায়, তাহলে আমরা এই উপবৃত্তের ক্ষেত্রফলটা বের করি, পাই এ বি, বোঝা যাচ্ছে। এই প্রথম চতুর্ভাগ চিন্তা করলে এখানে পাই/4 থাকতেছে, তাহলে কি টোটালটা চলে আসবে। আর এই যে কালো অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো ত্রিভুজ অংশ, তাই না। তাহলে ত্রিভুজ অংশের ক্ষেত্রফলটা কি, হাফ এ বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই টোটাল থেকে তুমি যদি কালো অংশ বাদ দাও, তাহলে তো হলুদ অংশটা পাচ্ছি আমরা, তাই না। জাস্ট এতটুকুর জন্য আমরা চিন্তা করবো, কথাটা কি বুঝছো। এই হিসাবটা করতে পারলে ম্যাথ শেষ। তাহলে লসাগু যদি আমরা 4 নেই, তাহলে পাই বি থাকতেছে মাইনাস 2ab থাকতেছে। তারপর জাস্ট তুমি এখানে ab/4টা কমন নাও, তাহলে পাই মাইনাস 2 চলে আসবে। এটা হচ্ছে আনসার। এখন যদি পি এর স্থানাঙ্ক এটা এবং এটা হয়ে যায়, তো পি এর সঞ্চারপথ নিচে কোন ধরনের হবে। মনে রাখা লাগবে, যদি সাইড এবং কস থাকে, তাহলে সেটা হয়ে যাবে উপবৃত্ত। এবং যদি কোনো কারণে টেন এবং সেক থাকে, তাহলে ওই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি অধিবৃত্ত, বুঝছো। এখন বলবো এটা কীভাবে হয়েছে, কারণ একটা বিন্দু স্থানাঙ্ক বললে তো আমরা এক্স এবং ওয়াই বুঝি, তাহলে ধরে নিতে পারি না এক্স এর মান হচ্ছে কি এ সাইন টি বলাই যায়, এবং ওয়াই এর মানটাকে বলতে পারি কিন্তু বি কস টি কারে। একটু আগে তোমাকে বলেছিলাম যদি এই টাইপগুলো থাকে, আমাকে অলওয়েজ সিঙ্গুলার ফরম্যাটে সাইড এবং কজের মানগুলোকে বের করে নিতে হবে। তাহলে সাইন টির মানটা বের করলাম, এখানে আমরা কস এর মানটা বের করবো, সেটা কি আসবে y/b। তারপর ভেনিস কীভাবে করবো, স্কোয়ার করে যোগ, তাহলে x² / a² প্লাস y²/b² ইকুয়ালস টু 1 হয়ে গেল, যেটা হচ্ছে অ্যাকচুয়াল উপবৃত্ত। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্রক্ষের অর্ধেক, এর মানটা কত, আগের মতো যেহেতু এর কোনো কিছু বলে দেওয়া নাই, a greater than b ফর্মেটাই ধরতে হবে। তাহলে উপকেন্দ্রিক লম্ব কি ছিল, 2b²/a, কি বললো, কার অর্ধেক, ক্ষুদ্রক্ষের অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু 2b। তাহলে ভ্যানিশ এটা, তাই না, এবং বি কিন্তু একটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে থাকে আলটিমেটলি b/a ইকুয়ালস টু 1/2, পক্ষান্তর করে আমি ডাইরেক্ট বলে ফেললাম। তাহলে ই বলতে কিন্তু বুঝি আমরা 1 মাইনাস b²/² অর্থাৎ 1/4 হয়ে যাবে, যেহেতু স্কোয়ার করে দিতে হবে দুই পাশে, তাই না। আচ্ছা, তাহলে এখন দেখো যদি আমরা লসাগু করি 4, এখানে চলে আসবে 3, অর্থাৎ √3/2 চলে আসলো। এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন n এর কোন মানের জন্য y ইকুয়ালস টু nx মাইনাস 5 রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে। মনে রাখবা, y ইকুয়ালস টু mx প্লাস c যদি একটা ইকুয়েশন হয়, এবং x²/a² প্লাস y²/b² ইকুয়ালস টু 1 যদি এটা উপবৃত্ত হয়, যদি এটাকে স্পর্শ করে, তখন শর্ত কি জানো, তখন শর্ত হচ্ছে c² ইকুয়ালস টু b² প্লাস a² m²।
এগুলো কিন্তু আমরা পড়ছিলাম পরাবৃত্ত চ্যাপ্টারেও। কি পড়েছিলাম? ওই যে এ সমান সিয়াম আর বৃত্ত স্ট্রাকচারে কিন্তু পড়ছিলাম হুবু সেম ফর্মেটে, মনে করে দেখো, মিলায় দেখো, সেম পাবা। এবং যদি এটা না হয়ে যদি কোনো কারণে অধিবৃত্ত হতো, অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ফর্মেটে হতো, তখন এই রেখা যদি এটাকে স্পর্শ করতো কি বলতো? তখন হুবু সেম ফর্মেটে থাকতো, জাস্ট বি স্কোয়ারটা মাইনাস দিতাম, আর কিছুই না। তাহলে আমি এটা করা ট্রাই করো। তাহলে এখন যদি আমরা এখানে চিন্তা করি, এম এর জায়গায় কে বসে আছে? ওয়াই, তো ওয়াই ঠিক আছে, এম এক্স। তাহলে এম ইকুয়ালস টু কি বলবো আমরা? এন। সি এর জায়গায় কে বসে আছে? -5। আচ্ছা, এ স্কোয়ার জায়গায় কে বসে আছে? 16, এবং বি স্কোয়ার জায়গায় কে বসে আছে? 9। তাহলে আমরা জানি -5 হোল স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 25 থেকে 16 বাদ দিলে কি থাকে? 9 বাদ দিলে 16 থাকে, তাই না? তাহলে এন এর মান কি চলে আসবে? ডাইরেক্ট 1। আশা করি বুঝছো। এখন এইটা একটা অধিবৃত্ত, কেন? কারণ এখানে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগুলাকে ভিন্ন পাচ্ছি, এবং তাদের মাঝখানে একটা সাইন আছে মাইনাস। এরকম ফর্মেটটা পাইলে সেটা অধিবৃত্ত। আবার যদি মনে হয় আমি এভাবে জাজ করবো না, এ স্কোয়ার এবং এ বি দিয়ে কি জানি বুঝছিলেন, ওইটাতে জাজটা করেন তো। এখানে কি এক্স ওয়াই আছে? না। তাহলে এখানে এইচ আছে? না। তাহলে এইচ এর মান কত? 0। এর মান কত? 4। বি এর মান কত? -9। মাইনাস সহ চিন্তা করতে হবে। তাহলে করে দেখো, এ স্কোয়ার করলে তো 0 আসে, আর এই দুটো গুণ করলে কি আসে? -36। কোনটা বড়? এ স্কোয়ারটা বড়। আর এ স্কোয়ার যদি গ্রেটার দেন এবি হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যায়? অধিবৃত্ত। বুঝছো? এখন এটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কেমনে বের করবো। তুমি একটা জিনিস চিন্তা করো, পরাবৃত্তের মধ্যে কিন্তু কেন্দ্র ছিল না, পরাবৃত্তের মধ্যে ছিল শীর্ষবিন্দু। আচ্ছা, অধিবৃত্তের মধ্যে কেন্দ্র আছে, শীর্ষবিন্দু আছে। বাট প্রথমত আমরা কোনটাকে কাউন্ট করি? পরাবৃত্তের মধ্যে শীর্ষবিন্দুতে কাউন্ট করি বা বলি বলার ক্ষেত্রে, তারপর বা এগুলা। অবৃত্ত বা অধিবৃত্তের মধ্যে আমরা কিন্তু প্রথমে বলা ট্রাই করি কেন্দ্রটা, তারপর বা এগুলা। তাহলে পরাবৃত্ত চ্যাপ্টার পড়ানোর সময় যে শর্টকাটটা পড়িয়েছিলাম শীর্ষবিন্দু বের করার, অববৃত্ত এবং অধিবৃত্তের হুবহু সেম টাইপ। তাহলে কীভাবে করা যায়? আমরা ট্রাই করব, আমরা বলেছিলাম যেটা দ্বিঘাত থাকবে তার এক ঘাতটাকে সমান চিহ্নে দুই পাশে নিব, দেন এক ঘাতের সহগটাকে 2 দিয়ে ভাগ দেব। পরাবৃত্ত চ্যাপ্টারের মধ্যে বলেছিলাম। তাহলে এই যে এক্স স্কোয়ারটা পাইলাম, তাহলে বলতে পারি 4x স্কোয়ার ইকুয়ালস টু 16x। আচ্ছা, আগে 2 তে ভাগ দিব না, এটা সহগটাকে তুমি আগে 1 বানাও। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি বলতে পারি আমরা? 4x। এখন যে সিঙ্গেল পাওয়ার যেটা থাকবে তার সহগকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে পেয়ে যাচ্ছি 2। বুঝছো? এখন কোটি কেমনে বের করবো? ওকে, তুমি দেখো আরেকটা দ্বিঘাত আছে কিনা, ওয়াই স্কোয়ার, জি। তাদের দুইটাকে সমান চিহ্নে দুই পাশে নাও, তাহলে -9y স্কোয়ার থাকলো, আর এই পজিটিভ 18yটা -18y হয়ে গেল। দেন এটা তো 1 বানাইতে হবে সবটাকে, তাহলে -9 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে? 2y হয়ে যাবে। তারপরে তুমি এই সিঙ্গেল পাওয়ার যুক্ত যে পদটা থাকবে তার সবকে 2 দিয়ে ভাগ দাও, তাহলে 1 চলে আসলো। তাহলে এই অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,1। এখন আরেকটা কথা ডাইরেক্ট চলে আসি আমরা, অধিবৃত্তের অসীমত দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? অসীমত দ্বয় বলতে কি বুঝি আমরা? একটা অধিবৃত্ত আমি চিন্তা করলাম যেটা হচ্ছে এই টাইপে আছে, হ্যাঁ। আচ্ছা, অসীমত রেখা হচ্ছে কি জানো? এই যে কেন্দ্রগামী, কেন্দ্রগামী যে রেখাগুলো থাকবে, যেগুলো কোনো সময় মিলিত হবে না, সেগুলোকে আমরা বলি অসীমত রেখা। এই অসীমত রেখার যে ছেদবিন্দু, এই পয়েন্টটি কিন্তু কেন্দ্র, জানো? এটা খুব ইম্পর্টেন্ট টাইম সিকিউ, ঠিক আছে? তাহলে এই ছেদবিন্দুর নামটা কি? এই ছেদবিন্দুর নাম হচ্ছে কেন্দ্র। তাহলে একটু আগে আমরা যে ম্যাথটা করলাম, এটা কিন্তু হুবহু সেম, জাস্ট একটু ঘোরায় দিচ্ছে মানটা। তাহলে এর উত্তর কত ছিল? 2,1। বুঝছো? এখন অধিবৃত্ত এবং উপবৃত্তের মধ্যে তফাৎগুলা কোথায়? তফাতের একটা ছিল, উপবৃত্তের মধ্যে কোনো অসীমত রেখা ছিল না, অধিবৃত্তের মধ্যে কিন্তু অসীমত রেখা আছে। এখন অসীমত রেখাগুলো কীভাবে বের করি আমরা? y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এক্স, দুইটার জন্যই। এবং যদি এখানে আলফা বিটা থাকে, অর্থাৎ কেন্দ্র 0,0 না হয়, তখন কি করা লাগবে? সেম ইকুয়েশনে কি করতে হয়? বাদ দিতে হয়। কি? ওয়াই থেকে বিটা বাদ দিব এবং এক্স থেকে আমরা আলফা বাদ দিব, জাস্ট এতটুকু। এখন এগুলো চায় নাই, এটা শিশুবিন্দু চাইছে। তাহলে শিশুবিন্দু বের করার জন্য তাকে আদর্শ রূপে নিতে হবে, তো বানায় নিতে হবে। তো কীভাবে বানাবো আমরা? মনে রাখবা, সমান চিহ্নের এক পাশে সব এক্স ওয়াই থাকবে, এবং তাদের সম্মিলিত রাশিগুলো যেগুলো ছিল সেগুলোকে পাশাপাশি রাখার আমরা ট্রাই করব। এন্ড বাকি সবগুলোকে পাশে পাঠাও। সূত্র মিলাতে চাইলে এখানে কিন্তু একটা +1 করতে হবে। এখানে যেহেতু +1 করছি, এই পাশে +1 করতে হবে, 9 হয়ে যাবে। করে লাভটা কি? এখানে একটা লাভ আছে, কি লাভ? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেল, এটা হচ্ছে 3 কমন নিলে ওয়াই স্কোয়ার হয়ে গেল 9। তারপর 9 দিয়ে ভাগ দাও, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, উপবৃত্ত এবং অধিবৃত্তের সূত্রগুলো কিন্তু সেম, প্রায় সেম। এখন উপবৃত্তে
যেগুলো এ গ্রেটার দেন বি এর জন্য অ্যাপ্লাই হতো, অধিবৃত্তে ওইগুলো অ্যাপ্লাই হবে যদি কোনো কারণে এক্স এর মানটা পজিটিভে থাকে, যদি ওয়াই এর মানটা নেগেটিভে থাকে। আর কখন এ লেস দেন বিটা অ্যাপ্লাই হবে? যখন এই ওয়াই স্কোয়ারটা পজিটিভে থাকবে এবং এক্স স্কোয়ারটা নেগেটিভে থাকবে তখন। এরকম অনেক ফাংশন দেখবা যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকলস টু 1 ফর্মেটে দেওয়া আছে। ওই ক্ষেত্রে এ লেস দেন বি এর সব সূত্র আমরা অ্যাপ্লাই করবো কয়েকটা বাদে। কয়েকটা কী কী ছিল? কয়েকটার মধ্যে একটা অন্যতম ছিল এর মানটা। এর মান কিন্তু আমরা পড়েছিলাম এ গ্রেটার দেন বি এর জন্য রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার অবৃত্তিতে। আর এখানে এটা দাঁড়াবে ইকলস টু রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে প্লাস হয়ে যাবে, এটাই জাস্ট তফাৎ। আচ্ছা, আমরা এই মেথে আসি। এখন যেহেতু দেখতে পাচ্ছি এক্সটা আগে আছে, তাহলে এ গ্রেটার দেন বি সূত্র অ্যাপ্লাই করতে হবে উপবৃত্তের, তাই না? তো এই ক্ষেত্রে কী ছিল বলতো শীর্ষবিন্দুগুলো? প্লাস মাইনাস এ কমা জিরো। এখন এটিকে আসলে অ্যাপ্লাই হবে না, কারণ এখানে কিন্তু কেন্দ্র আছে। কেন্দ্র কী ছিল? ওই যে এক্স মাইনাস আলফা ফর্মেটটা আছে, তাহলে এখানে আলফা মান হচ্ছে 1, বিটা মান হচ্ছে কি 0, বুঝছো? যেহেতু এই দুইটা ফর্মেট আমরা পাচ্ছি, তাহলে এটা হবে না। এটা কি হবে? এই এর সাথে হচ্ছে আমরা যোগ দিব আলফা, এর মান কত 3, তাহলে 3 প্লাস 1, আর এই জিরোর সাথে দিব আমরা বিটা, বিটা তো 0ই, অর্থাৎ আমরা বিন্দুগুলো পেয়ে যাচ্ছি প্লাস 3 চিন্তা করলে 4,0 আর মাইনাস 3 চিন্তা করলে -2,0। এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? একটু ভালো করে খেয়াল করো, ওয়াই স্কোয়ারটা আগে আছে, এটা কিন্তু বললাম। তাহলে এ লেস দেন বি এর সব সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে হবে উপবৃত্তের। তাহলে দুইটা অধিবৃত্ত উপবৃত্ত স্ট্রাকচার ভাগ করতে হবে না, সূত্রগুলো বারবার শিখতে হবে না, খালি একটু বুঝো। তাহলে এখানে ই কি ছিল? রুট ওভার 1, আমি চিহ্নটা দিচ্ছি না, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, বুঝছো? এখানে মাইনাস দিলে আমরা দিতাম সেটা হচ্ছে উপবৃত্তের জন্য, হ্যাঁ, এ লেস দেন বি এরটা। বাট যেহেতু এটা অধিবৃত্ত, এখানে জাস্ট আমরা প্লাস সাইন দেবো, আর কিচ্ছু করবো না, আশা করি বুঝছো। তাহলে এ স্কোয়ারের মান কত? 36, আর বি স্কোয়ার মান কত? 64, তাই না? তাহলে জাস্ট আমরা হিসাবটা করবো। তাহলে এখানে 64 যদি আমি আনি, তাহলে 64 প্লাস 36 মানে কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে তুমি যদি কাটাকাটি করার আগে তুমি এটা চিন্তা করো ভাই, এখানে রুট করে দিলে এ মানটা চলে আসবে 10, এ মানটা চলে আসবে 8, তাহলে কি থাকে আলটিমেটলি 5/4। এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন চাইছে। আচ্ছা, এর আগে আদর্শ নেওয়া ট্রাই করি, কারণ একবার সাথে 1 রাখতেই হবে। তার 9x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়ালস টু কি -36, দেন -36 দিয়ে ভাগ দিয়ে দিলে কিন্তু এখানে চলে আসবে y স্কোয়ার বাই 9 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। এইটা কিন্তু আমরা সমানে ভুল করি, আমরা ভাবি এর তো এক্স স্কোয়ারটা পজিটিভ আছে, তাহলে এ গ্রেটার দেন বি এর সব সূত্র অ্যাপ্লাই করি। দেখছো কাহিনীটা, ওয়াই স্কোয়ারটা পজিটিভ চলে আসছে, তাহলে কি করতে হবে? এ লেস দেন বি এর সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এ লেস দেন বি এর মধ্যে উপকেন্দ্রিক লম্বের ধরো কি ছিল? 2a স্কোয়ার বাই বি ছিল, মনে করে দেখো, তাই না? আচ্ছা, তাহলে এটা এখানে অ্যাপ্লাই হবে অধিবৃত্তের মধ্যেও। তাহলে এ স্কোয়ার মান কত? এ স্কোয়ার মান হচ্ছে 4, আর বি এর মান হচ্ছে 3, তাহলে আমরা কি বলবো? 8/3, একদম সোজা কিন্তু। এখন দেখো, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক চাইছে। আচ্ছা, এখানে কি আলফা বিটা যা আছে এদিকে আমরা বুঝি আমরা। তাহলে শীর্ষবিন্দু দেখো, এটা এক্স স্কোয়ার যেহেতু আছে পজিটিভে আগে পার্টে, তাহলে কিন্তু এ গ্রেটার দেন বি সূত্রগুলো অ্যাপ্লাই হবে। তাহলে এক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে প্লাস মাইনাস এ কমা জিরো, প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল, হবে না কেন? আলফা বিটা আছে, তাহলে কি দাঁড়াবে? প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা জিরো প্লাস বিটা দাঁড়াবে, তাই তো? আচ্ছা, যারা এটা বুঝো না, আলফা বিটা পেলে কিন্তু আমরা পরাবৃত্ত চ্যাপ্টারে কিন্তু বলেছিলাম যোগ করতে হয় বিন্দুর ক্ষেত্রে, তাই না? ভুজের সাথে আলফা, কোটির সাথে বিটা, সেম ফর্মেটটা কিন্তু বাকি সবগুলোর জন্য। উপবৃত্ত অধিবৃত্তে আলফা বিটার কাজ হচ্ছে কেন্দ্রতে, আর পরাবৃত্তিতে শীর্ষবিন্দু রূপে কাজ করতো, এই দুইটা জাস্ট তফাৎ। তাই এর মানটা বলো আমাকে কত? এর মান হচ্ছে 5, আলফা মান কত? 3, বিটা মান কত? 2। আশা করি পার্টগুলো বুঝো, এটা বোঝানো কিছুই নাই। 8,2, আর না বুঝলে আমাকে ইনবক্সে নক দিয়ে দিও। আর -2,2 হয়ে যাবে, বুঝছো আশা করি? তার উত্তর হচ্ছে 3 নাম্বারটা। এখন দেখো, এই উপবৃত্তের ফোকাসের মধ্যবর্তী দূরত্ব নিয়ামক রেখার সমীকরণ নিচে কোনটা? দুইটা চাইছে। তাহলে ফোকাসদের মধ্যবর্তী দূরত্ব যে চাইছে, তোমার দেখতে হবে এটা কি এক্স স্কোয়ার পজিটিভ নাকি ওয়াই স্কোয়ার পজিটিভ। আমরা কিন্তু বলেছিলাম যে উপবৃত্তের মধ্যে এ গ্রেটার দেন বি হলে কিন্তু আমরা বলতাম 2AE। যেহেতু ওয়াই স্কোয়ারটা পজিটিভ, তাহলে এ লেস দেন বি এর মতো আচরণ, তাহলে এখানে কিন্তু 2BE, তাই তো? তাহলে এখানে দুইটা কাজ করবা তোমরা, এখানে বি এর মানটা বের করবা, তারপর ই এর মানটা বের করবা, হিসাব করবা। এখন চাইছে নিয়ামক রেখার ইকুয়েশন। তো আগে চিন্তা করবো এ গ্রেটার দেন বি এর জন্য আমি কি পড়েছিলাম? নিয়ামক রেখা ছিল এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, এখান থেকে আসতে হবে, ডাইরেক্ট তুমি যাবা না। তাহলে এ লেস দেন বি ফর্মেট যদি এখানে পাচ্ছি আমরা, তাহলে আদৌ কি এটা হবে না? এখানে কি কি পড়েছিলাম? যদি এক্স থাকে তাহলে সেটা ওয়াই হয়ে যাবে, আর এ থাকলে সেটা বি হয়ে যাবে, আর কোনো তফাৎ নাই। এইটাই হচ্ছে কি জানো, এই ম্যাটটার অ্যাকচুয়াল নিয়ামক রেখার ইকুয়েশন, বুঝছো? জাস্ট মান বসে হিসাব করবা, আর কিচ্ছু লাগবে না। এটা তোমরা আমাকে জানাবা, মাস্ট জানাবা। যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড হোয়াটসঅ্যাপে করে দিবা, আর যারা টেলিগ্রামে কানেক্টেড টেলিগ্রামে করে দিবা। এখন দেখো, এই যে
এই দুইটা দ্বারা অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত হবে? আমি তোকে বলেছিলাম যে sec এবং tan থাকলে সেটা কি হয়ে যাবে? অধিবৃত্ত হয়ে যাবে। এখন তাদের মানগুলো কেমনে বের করবো? এটা কথা বললাম না যে তাদের মানগুলোকে আলাদা করে বের করতে হবে ত্রিকোণমিতিগুলোকে। তাহলে x/√2 হয়ে গেল, আর এটা হয়ে গেল tan থিটা মান 2y। তারপর তুমি যদি স্কোয়ার করো তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু x² 2 হয়ে যাবে, আর এটা tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে? 4y² হয়ে যাবে। এখন এগুলো কেমনে ম্যানেজ করবো? যোগ করে? না, আমরা ত্রিকোণমিতিতে 9-10 থেকে পড়ে আসছি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে x² 2 মাইনাস y² 1/4 ইকুয়ালস টু 1। ডাইরেক্ট কেন? কারণ y² সহকে তো এক আনতে হবে, এটাই করতে হবে অ্যাকচুয়াল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ 4y² লেখা যে কথা, এটা কিন্তু y² 1/4 লেখা একই কথা, এগুলো বুঝতে হবে। এখন চাইছে উপকেন্দ্রিক লম্বে থেকে, যেহেতু x²টা পজিটিভ তাহলে এগারো দিন বি ফর্মেট অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নাই। তাহলে 2b² সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে 2b² বলতে কি বুঝি? 1/4। আর এখানে যদি আমি এর কথা চিন্তা করি √2 হয়ে যাবে। বুঝছো? কাটাটি করো, এখানটা √2 চলে আসলো। দেন আমরা বলবো √2/4 অর্থাৎ 1/2 বুঝছো? আমি বলতে পারো কেমনে করলাম, কারণ এই যে 2 × 2, একটা √2কে তুমি 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে কি থাকবে? √2 থাকবে নিচে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন এই ম্যাথটা আমি সবটা করাবো না, তোমাদেরকে জাস্ট একটু করাবো। অক্ষ দুটিকে স্থানাঙ্কের অক্ষ ধরে, এই কথার দিকে ফোকাস দাও। যদি অক্ষ দুইটাকে স্থানাঙ্কের অক্ষ বলা থাকে, অর্থাৎ x অক্ষ y অক্ষ এই টাইপের বলা থাকে, তখন বুঝে নিতে হবে তার কেন্দ্র হচ্ছে কি 0,0। তাহলে এইটার যে তোমার অধিবৃত্ত স্ট্রাকচার সেটা হচ্ছে x² মাইনাস y² ইকুয়ালস টু 1। কেন্দ্র 0,0 থাকবে, আলফা বিটা থাকবে না। আচ্ছা, এখন উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব, তার মানে কি 2AE, তার মান দিছে 16। তাহলে এর মান পাচ্ছি 8, এবং উৎকেন্দ্রিকতা মানে কি এর মান পাচ্ছি √2। তাহলে এর মান যদি এখানে বসায় দাও তাহলে এর মান চলে আসে কি 8/√2, অর্থাৎ 4√2 চলে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তুমি এর মান পাইছো, এর মান পাইছো, তুমি কি জানো যে অধিবৃত্তের মধ্যে ই কি ছিল? √1 প্লাস b²/a²। তুমি যদি এখানে ই স্কোয়ার করে দাও, যদি স্কোয়ার করে দাও তাহলে এখানে চলে আসতেছে 2, এখানে চলে আসবে 1, এখানে চলে আসবে b², এখানে চলে আসবে কি 32। তাহলে ইজিলি কিন্তু আমরা b² মানটা এখান থেকে পেয়ে যাব। তুমি যদি a² আর b² পেয়ে যাও, আর কিছু এখানে লাগে? আর কিছুই লাগে না। এখন মনে রাখা লাগবে xy ইকুয়ালস টু যদি কোনো কারণে সামথিং থাকে, এটা কোন ধরনের কণিক, সেটা অলওয়েজ অধিবৃত্ত অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। এবং একটা জিনিস তোমাকে আমি বলবো একটু পরে। আচ্ছা, এখন দেখো যে এই ম্যাথটা, তো এটার অসীমত রেখার সমীকরণ নিচে কোনগুলো হবে? তোমাকে একটা বললাম যে দুই ক্ষেত্রেই x² পজিটিভ থাক বা y² আগে থাক, ওই দুই ক্ষেত্রে কিন্তু y ইকুয়ালস টু প্লাস মাইনাস b/ax ফর্মেটে মানবে। তো এর আগে জাস্ট একটুই কাজ, এটাকে একটু সাজায় নিতে হবে। কীভাবে সাজাবো আমরা? বললাম না যে তোমার যদি কোনো কারণে y² আগে থাকে তাহলে এই সবগুলো টার্ম এক পাশে রাখো, এটা হচ্ছে y হবে, বুঝছো? সবগুলোকে এক পাশে রাখা ট্রাই করো। 200 রাখলাম, তারপর কিছু করবো না। দেন -9x² প্লাস 36x ইকুয়ালস টু 140, ধ্রুবকটিকে পাশে পাঠায় দাও। তারপর আমরা এখানে 25 কমন নিব সহজ করার জন্য। তাহলে y² প্লাস 8y, হ্যাঁ, সূত্র মেলানোর জন্য কি করতে হবে? 2 × y × 4, তাহলে 16 দিতে হবে। আর এখানে যদি -9টা কমন নিই, x² প্লাস মাইনাস হয়ে যাবে, সরি, -4x, যেহেতু 2 আসতেছে এখানে 4 আনতে হবে এক্সট্রা। এখন মনে রাখা লাগবে কি করছি, এখানে এক্সট্রা 16 যোগ দিছি, বাট 16 কিন্তু যোগ না, 25 তো আছে, তাহলে 400 যোগ দিছি আলটিমেটলি। আর মাইনাস করতে হবে 4 9 36, বুঝলা? তাহলে এই হিসাবটা করে এরকম একটা ফর্ম্যাট পাচ্ছ তোমরা, y মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1। বুঝছো? তাহলে ওই ক্ষেত্রে তুমি অসীমত রেখা আসলে কোনটা দিবা? এটি কেটে দিব? না, এখানে কি আলফা বিটা পাচ্ছ না? পাচ্ছি, তাহলে কি করতে হবে? y থেকে বিটা বাদ দিব, যে এখানে দেখো y থেকে বিটা বাদ দিলাম, সমান সমান দিলাম, প্লাস মাইনাস দিলাম, b/aও দিলাম, দেন এক্স মাইনাস আলফা, আর কিচ্ছু না। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফরম্যাট, বুঝছো? এই টাইপের ম্যাথগুলো আসলে আশা করি পারবা। এখন একটি আয়তাকার অধিবৃত্ত এত বিন্দুগামী হলে তার অসীমত সমীকরণ নিচে কোনটা হবে? এখন আয়তাকার অধিবৃত্ত বলতে কি বুঝি? এখানে দুইটা কথা আছে। আমরা কিন্তু নর্মালি অধিবৃত্ত বলতে কিন্তু এটা বুঝি, বাট যখন কথাটা আয়তাকার অধিবৃত্ত হয়ে যাবে তখন মনে রাখা লাগবে a² ইকুয়ালস টু b², মানে a² ফর্মেটটা যা থাকবে b² ফর্মেটটা তাই থাকবে। তাহলে এখানে একটা টুইস্ট আমরা পেয়ে যাচ্ছি, এর মানটা দেখো, এর মানটা কি আসবে? √1 প্লাস b² যায় কি চলে আসবে? দুইটাই তো সেম, তাহলে এখানে তো 1ই আসতেছে, তার মানে √2। তাহলে আয়তাকার অধিবৃত্তের মনে রাখা লাগবে অলওয়েজ এর মান হচ্ছে √2। ওকে, এখন চিন্তা করো, আমরা কি জানি? আমরা অসীমত রেখা বলতে বুঝি কিন্তু y ইকুয়ালস টু প্লাস মাইনাস b/a × x, ঠিক আছে? যদি আমরা আলফা বিটা না চিন্তা করি, তো ওই ক্ষেত্রে তুমি বললা বিও যা এও তা,
তাহলে এখানে কারা করবে তো 1 চলে আসবে, তাহলে y ইকুয়ালস টু আলটিমেটলি প্লাস মাইনাস x আমরা বলবো। শেষ। তাহলে উত্তর কোনটা? 1 নাম্বারটা। বাট এটা যেন না ভুলো, এর মান অলওয়েজ কত থাকবে? √2 থাকবে। তো এই মেথগুলো সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। এখান থেকে ঢাকা ভার্সিটি সহ যা যা পরীক্ষা দিবা সেকেন্ড টাইমের এখানে যা যা উপর আমি লিখে রেখেছি সব জায়গায় হুবহু কমন পেয়ে যাবা। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, বেস্ট অফ লাক।